স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে, সাথে আছি মুজাহিদুল ইসলাম এবং আমি সঞ্চারী মজিদ তমা। শুরুতেই জানাবো শিরোনামগুলো। ধুলায় ধূসর রাজধানীর ৭০ এলাকা, বাতাসে অসহনীয় দূষণ, নাকাল নগরবাসী। পানি ছিটানোয় নেই অগ্রগতি। একাত্তরে মানবতা বিরোধী অপরাধের দায়ে ময়মনসিংহের ৩ জনের আমৃত্যু, ৫ জনের ২০ বছরের কারাদণ্ড, ১ জন খালাস। দেশের সম্পদ রক্ষায় কাজ করতে আনসার ও ভিডিপিকে আহ্বান প্রধানমন্ত্রীর। টিকা কর্মসূচিতে ভূমিকা রাখার নির্দেশ। সাগররুনি হত্যা মামলার তদন্ত শেষ হয়নি ৯ বছরেও, ৭৮ বার সময় নিয়েও দেওয়া হয়নি প্রতিবেদন, বিচার না হওয়ায় ক্ষোভ। সিরিজ বাঁচানোর ঢাকা টেস্টে মধ্যাহ্ন বিরতির পর ঘুরে দাঁড়ালো বাংলাদেশ। দারুণ শুরু ধরে রাখতে পারল না উইন্ডিজ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। রাজধানীতে বেড়েছে মাত্রাতিরিক্ত ধূলাধূসণ। ৭০টি স্থানে বাতাসের দূষণের মাত্রা অসহনীয়। স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে বছরে জমছে প্রায় ৪৫০ টন ধুলা। বর্ষার সময়ে মে থেকে জুলাই পর্যন্ত বাতাস নির্মল থাকলেও সারা বছর ঢাকার বাতাস থাকছে অস্বাস্থ্যকর। ২ সিটি কর্পোরেশন, ওয়াসা সহ পানি ছিটানোর কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। পূর্বাচল থেকে প্রগতি সরণি চলছে ১০০ ফুট প্রস্থ সড়ক ও ড্রেন নির্মাণের কাজ। মূল সড়কের দুই পাশে উন্মুক্তভাবে রেখে দেওয়া হয়েছে নির্মাণ সামগ্রী। খোলা আকাশের নিচে টিলার মতো স্তূপ করে রাখা হয়েছে বালু ও মাটি, যা দিন রাত ধরে উঠতে থাকে বাতাসে। রাস্তার ধুলার কারণে কয়েক ফুট দূরত্বে দেখা যায় না। আবদুল্লাপুরে চলছে সড়ক সংস্কারের কাজ। উত্তর দিক থেকে রাজধানীর এই প্রবেশ মুখের অবস্থা আরও করুণ। রাজধানীর কারওয়ান বাজার, ফার্মগেট, শেওড়াপাড়া, বিজয়নগর, গুলিস্তান, যাত্রাবাড়ি এলাকায় ধুলায় ধূসর হয়ে থাকে সবসময়। অথচ উত্তর দক্ষিণ সিটিতে এসব এলাকায় নিয়মিত পানি ছিটানোর নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। সকালে বিকালে অথবা কখনো দেখি নাই, 15 দিন আগে তাদেরকে একদিন দেখছি। ঢাকা সিটি কর্পোরেশন যদি প্রতিদিন পানি দেয়, এই ওয়াসার গাড়ি পানি নিয়ে যেতে তাহলে ধুলো থাকে না। আমাদের খুব সমস্যা হচ্ছে, ধন নিতে খুব সমস্যা হচ্ছে। ঢাকা উত্তর সিটির তথ্য বলছে ৯৫ কিলোমিটার সড়ক, ৮৫ কিলোমিটার ফুটপাত ও ২৩ কিলোমিটার নর্দমা উন্নয়নের কাজ চলছে। এছাড়াও চলছে এলিভেটেড এক্সপ্রেস মেট্রো রেল প্রকল্পের আওতায় ১৭৫ কিলোমিটার রাস্তা, ২১৩ কিলোমিটার নর্দমা ও ১১৮ কিলোমিটার ফুটপাতের উন্নয়ন কাজ। দক্ষিণ সিটি ৫০ কিলোমিটার সড়ক, ৫৪ কিলোমিটার নর্দমা ও ১৪ কিলোমিটার ফুটপাত উন্নয়নের কাজ চালাচ্ছে। লোক সংকটের কারণে নিয়মিত পানি ছিটাতে ব্যর্থ হচ্ছে তারা। আর ফায়ার সার্ভিসের সাথে কথা হয়েছে, ফায়ার সার্ভিস বলছে তাদের পানি আগুনের জন্য নির্দিষ্ট করা আছে, ওটা যদি বের করে কোনো কারণে ফায়ার লাগে তখন তারা এটা পানির ব্যাপারে এটা করলে তারা ঝামেলায় পড়বে। শুধু যানবাহন স্বল্পতা এবং যন্ত্রপাতি না, বাজেটের স্বল্পতাও আছে। আমাদের জনবল আছে, কিন্তু আমাদের এই যন্ত্রপাতির জন্য যে ৮টা ট্রাকই আমরা ব্যবহার করার চেষ্টা করছি। স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে রাস্তা খোঁড়াখুঁড়ি ও নির্মাণ কাজে ৩০ ভাগ, ইটভাটা ও শিল্প কলকারখানায় ২৯ ভাগ, যানবাহন থেকে ১৫ ভাগ দূষণ ছড়াচ্ছে। করোনাকালে কিছুটা কমলেও যান চলাচল স্বাভাবিক হওয়ার পর আবারও দূষণ বাড়তে থাকে। প্রতি ৩ দিনে প্রায় ১০০০ মেট্রিক টন ধুলাবালি শুধু গাছের পাতায় পতিত হয়। সর্বশেষে ৩-৪ মাসে দূষণ এত বেশি ছিল, তার চেয়ে অ্যানুয়াল যে অ্যাভারেজটা সেটা আগের বছরের প্রায় সমানে চলে আসছে। এবং ২০২১ সালে আগের বছরের চেয়ে ১০ থেকে ১২% বায়ু দূষণ বাড়ল। ধুলা দূষণ রোধে রাজধানীর প্রবেশ মুখে গাবতলী, যাত্রাবাড়ি, পূর্বাচল, কেরানীগঞ্জ, টঙ্গীসহ বিভিন্ন পয়েন্টে পানি ছিটানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতা বিরোধী অপরাধের দায়ে ময়মনসিংহের কালাম, ফয়জুল্লাহ ও রাজ্জাকের আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া খলিলুর, আক্কেল আলী, সিরাজ, আলিমুদ্দিন খান ও আবদুল্লাহকে ২০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর আসামি আব্দুল লতিফকে খালাস দিয়েছে ট্রাইব্যুনাল। এই প্রথম ট্রাইব্যুনালের কোনো মামলায় খালাস পেয়েছে কোনো আসামি। এর আগে সকালে বিচারকরা ২২২ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ের সংক্ষিপ্ত সার পড়ে শোনান।
আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় 4 জনকে হত্যা, 9 জনকে আটক এবং নির্যাতনের 4টি অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানায় ট্রাইব্যুনাল। তবে খালাস পাওয়া আব্দুল লতিফের বিরুদ্ধে 4 অভিযোগের কোনোটি প্রমাণিত হয়নি বলে জানায় আদালত। মামলায় 9 আসামির মধ্যে 4 জন পলাতক। সকালে পলাতক এক আসামি হঠাৎ ট্রাইব্যুনালে হাজির হওয়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়। হাজির হওয়া ব্যক্তি আসল আসামি কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। 2017 সালে ময়মনসিংহের ওই 9 আসামির বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আন্দোলনের নামে বিএনপি জামায়াতের পেট্রোল বোমা সন্ত্রাসের তাণ্ডব প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভবিষ্যতেও দেশের সম্পদ রক্ষায় নিবেদিত থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বাহিনীর কল্যাণে সরকার কাজ করে যাবে বলে জানান। করোনা টিকাদান কর্মসূচি সফল করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার সকালে গাজীপুরের শফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 41তম জাতীয় সমাবেশ 2021 ও কুচকাওয়াজ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জননিরাপত্তা বিভাগ, সামরিক ও বেসামরিক বাহিনীর মহাপরিচালক ও স্বরাষ্ট্রমন্ত্রী তুলে ধরেন ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধে গৌরবজনক অবদানের কথা। আপনার সদয় উপস্থিতির জন্য আমি আবারও পরে সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাহিনীর 140 সদস্যকে সেবা পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে বাহিনীর জওয়ানরা প্যারেডের মাধ্যমে প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সালাম দেয়। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের বহুমুখী উন্নয়ন প্রকল্পে এই বাহিনী সবসময় সম্পৃক্ত থেকেছে। আন্দোলনের নামে পেট্রোল বোমা সন্ত্রাসের তাণ্ডব প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভূমিকার কথা স্মরণ করেন শেখ হাসিনা। ভবিষ্যতেও দেশের সম্পদ রক্ষায় নিবেদিত থাকার আহ্বান জানান। বিএনপি জামাত জোটের অগ্নিসন্ত্রাসে জীবন্ত মানুষগুলিকে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করা হচ্ছিল। রেলের উপরে আগুন দেওয়া অথবা রেল লাইন সরিয়ে ফেলে দিয়ে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে মানুষ হত্যা করার মতো অমানবিক কাজে তারা এই বিএনপি জামাত জোট তারা সম্পৃক্ত ছিল। সেই সমস্ত জায়গায় সারা বাংলাদেশে মানুষের জানমাল রক্ষায় আনসার বাহিনীকে আমরা সম্পৃক্ত করেছিলাম এবং তারা অত্যন্ত দক্ষতার সাথে সেই সময় এই অগ্নি সন্ত্রাস মোকাবেলা করেছে। সেই জন্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জন্য নতুন পোশাক প্রবর্তন করার পাশাপাশি আরও উন্নয়নমুখী কর্মসূচির চলমান কাজ অব্যাহত রেখে সরকার আরও উন্নয়ন করে যাবে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী। বাল্যবিবাহ রোধ করা, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ আমাদের দেশের যুব সমাজ যেন এর সঙ্গে সম্পৃক্ত না হয় এ ব্যাপারে বিশেষ ভূমিকা আপনারা রেখে যাচ্ছেন এবং আপনারা আরও এটা রাখার প্রয়োজন। এবং প্রধানমন্ত্রী বলেন, দেশের সামগ্রিক উন্নয়নের পরিকল্পনার সফল বাস্তবায়নের যাত্রায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সমহিমায় অবদান রেখে যাবে, এটাই দেশবাসীর প্রত্যাশা। নিজে সরাসরি উপস্থিত থেকেই শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রতিদিনই বাড়ছে করোনার টিকা গ্রহীতার সংখ্যা। রাজধানী সহ দেশের টিকা কেন্দ্রে সকাল থেকে ভিড় করছেন আগ্রহীরা। টিকা কর্মসূচির 5ম দিনে আজ কার্যক্রম চলবে দুপুর 2:30 পর্যন্ত। রাজধানীর বিএসএমএমইউ, ঢাকা মেডিকেল, কুর্মিটোলা সহ সব টিকা কেন্দ্রে নানা বয়স ও পেশার মানুষ যাচ্ছেন টিকা দিতে। তবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা নিতে এসে ভোগান্তিতে পড়েছেন অনেকে। হাসপাতালটিতে স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে আগ্রহীরা টিকা নিতে পারলেও সকাল থেকে কর্মসূচি বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে 20,000 টিকার নিবন্ধন শেষ হওয়ায় এখন এ কেন্দ্রে স্পট নিবন্ধন বন্ধ রাখা হয়েছে। রাজধানীর পাশাপাশি দেশের অন্যান্য জেলাতেও 5ম দিনের মতো চলছে করোনার টিকাদান। ভয় কাটিয়ে আগ্রহের সাথে টিকা নিচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পাশাপাশি স্বাস্থ্য কমপ্লেক্সে বুথ তৈরি করে চলছে নিবন্ধনও। 5ম দিনেও রাজশাহীর টিকা কেন্দ্রে ভিড় করেন সরকারি কর্মকর্তা ও কর্মচারী সহ নানা পেশার মানুষ। শহরাঞ্চলে ভ্যাকসিন নিতে আগ্রহের সংখ্যা বাড়লেও উপজেলাগুলোতে এই প্রবণতা কম। টাঙ্গাইলে 5ম দিনে টিকা নিয়ে খুশি সাধারণ মানুষ।
চাহিদার কথা মাথায় রেখে হাসপাতালগুলোতে বাড়ানো হয়েছে বুথের সংখ্যা, ফেরানো হচ্ছে না কাউকেই। নাটোরেও স্বতঃস্ফূর্তভাবে প্রতিরোধক টিকা নিচ্ছেন গ্রহীতারা। এ পর্যন্ত কোথাও কারো পার্শ্ব প্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি। টিকাদানের আরো খবর জানাতে বরিশাল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, এই শেষ মুহূর্তে টিকা প্রয়োগে কি ধরনের ভিড় দেখছেন এবং বরিশালে কেমন সাড়া পাওয়া যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে টিকা গ্রহণ নিয়ে? আমি এখন দাঁড়িয়ে আছি বরিশাল জেনারেল হাসপাতাল কেন্দ্রটিতে। এখানে 8টি বুথ রয়েছে। আপনি দেখুন যে সকাল থেকে এখানে এত পরিমাণ লোক এসে যার চাপ কিন্তু এখনো রয়ে গেছে। বলা হচ্ছে এখানে টিকাদান প্রক্রিয়া শেষ করা হবে, কিন্তু সেটি আসলে এরা পারবেন না। ভিড়ে এত বেশি চাপ ছিল যে আমরা দেখেছি যে স্বাস্থ্য বিভাগের বরিশাল বিভাগীয় পরিচালক থেকে শুরু করে তার অধীনস্থ যারা রয়েছেন সবাই এখানে যার যার ল্যাপটপ নিয়ে বসেছেন এবং যেখানে রেজিস্ট্রেশন কি চলছে তার পাশাপাশি তারা নিজস্ব বুথ খুলে অর্থাৎ কাজগুলোকে আরো সহজতর করছেন। অর্থাৎ এই কেন্দ্র থেকে কাউকে ফিরতে দেওয়া হবে না, এটাই হচ্ছে এখানকার মূল লক্ষ্য। অর্থাৎ যারা যে অবস্থায় এসছেন তাদেরকে এখানে রেজিস্ট্রেশন করানো হচ্ছে এবং শেষ পর্যন্ত টিকা দিয়ে তারপর তাদেরকে বিদায় দেওয়া হচ্ছে। এই হচ্ছে এখানকার সার্বিক প্রক্রিয়া। আর যেটি বলা হচ্ছে যে আমরা গতকাল পর্যন্ত অর্থাৎ চতুর্থ দিনে আমরা বরিশালে দেখেছি প্রায় 13,000 ছাড়িয়ে গেছে টিকা গ্রহণকারীর সংখ্যা। সেটি আজ যে প্রো আমরা সকাল থেকে দেখেছি। আমরা কিন্তু দেখেছি বরিশালে গণমাধ্যম কর্মীরা যারা রয়েছেন তাদের কিন্তু একটি বড় অংশ আজকে টিকা নিয়ে চলে গেছেন। আমরা দেখেছি শিক্ষকদের মধ্যে একটি বড় অংশ নিয়েছেন, লয়ার থেকে শুরু করে বিভিন্ন সেক্টর থেকে তারা আসছেন এবং বিশেষ করে হাউস ওয়াইফ যারা রয়েছে তাদেরও একটা বড় চাপ দেখেছি আজকে তারা নিয়েছেন। তারা যেটি দাবি করেছেন যে আজকে আসলে টিকাদান প্রক্রিয়ায় তাদের কোনো দুঃখ নেই, কষ্ট নেই এবং তারা সব সার্ভিস পাচ্ছেন। যেটি বলেছেন সেটি হচ্ছে যে আসলে বসার জন্য যে জায়গাটা করা হচ্ছে সেটি স্বল্প হয়ে গেছে। এ ব্যাপারে হেলথ অফিসার যারা রয়েছেন তারা এনশিওর করেছেন যে না, তারা কেবল তো প্রক্রিয়ার চাপ শুরু হয়েছে, তারা সমস্ত কিছু অর্থাৎ জনবান্ধব করে তুলতে অর্থাৎ টিকা যারা নিচ্ছেন তাদের বান্ধব পরিস্থিতি করে তুলতে তারা সার্বিক সব প্রক্রিয়া চালু রাখবেন। এবং যেটি বলা হচ্ছে যে সার্ভারের কিছুটা বিলম্বের কারণে অনেকে রেজিস্ট্রেশন এসে পৌঁছেনি, আজকে তারা সেগুলো আবার ট্রাই করছেন এবং কারো কারো এসে গেছে। তো সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে যে টিকাকে কেন্দ্র করে যে আতঙ্ক ছিল, আমি এই কেন্দ্রটিতে প্রথম দিন যেটি এখান থেকে লাইভ করেছিলাম তখন কিন্তু 3 ঘন্টায় আমরা একজন লোক পাইনি রেজিস্ট্রেশন করার মতো বা টিকা দেওয়ার মতো। কিন্তু আজকে কুলিয়ে ওঠা যাচ্ছে না, বুথের পর বুথ খোলা হচ্ছে, অর্থাৎ নির্ধারিত 8টি বুথের অতিরিক্ত বুথ খুলে দেওয়া হচ্ছে যাতে করে কোনোভাবে কেউ এই গণনা থেকে বাদ না যেতে পারে। তো সার্বিকভাবে আজকে যে পুরো এখন পর্যন্ত আমরা দেখছি তাতে এটুকু বোঝা যাচ্ছে যে উৎসবমুখর পরিবেশে পরিসরে আজকে টিকা গ্রহণের 5ম দিনটি অতিবাহিত হচ্ছে। এই হচ্ছে এখানকার সর্বশেষ তথ্য। বরিশাল থেকে 5ম দিনের টিকাদান কর্মসূচির সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মুরাদ আহমেদ। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে পরিবার পরিকল্পনা বিভাগীয় মাঠ কার্যক্রম বিষয়ক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং এটা পত্র পত্রিকায় এটা আমাদের সুবিধার জন্য, মানুষের সুবিধার জন্য। ওখানে বয়স্ক লোকরা যাচ্ছে, তারা ওখানে তাদের কষ্ট হচ্ছে, যারা ভ্যাকসিন দিচ্ছে ডাক্তার নার্স তাদের কষ্ট হচ্ছে এবং তাদেরকে চাপাচাপি করছে। কাজে এই অবস্থা আমরা প্রতিদিন চাই না। কাজে এইভাবে সুষ্ঠুভাবে যেটা শুরু হয়েছিল আমরা সুষ্ঠুভাবেই ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতা এটা আমরা ম্যানেজ করব। উপস্থিত সকল মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, সচিব মহোদয় আছেন, সাবেক সচিব মহোদয় আছেন এবং we have got also dignitaries from other agencies and we are very happy that they are here and they contributed to this program. They have delivered their valuable speech. They have been contributing to the health sector and we expect that their help will continue in days to come and we expect their help and we will be always working together and we hope that we will be able to fight out this corona from not only from Bangladesh
but from the entire world. Last কথা হলো victory. Vaccine for victory. ভ্যাকসিন নেওয়ার পরেও মাস্ক পরতে হবে। যে পর্যন্ত বাংলাদেশ থেকে লাস্ট করোনা পেশেন্ট যে পর্যন্ত তুলে না যাবে, অর্থাৎ সেরে না যাবে, কিওর না হয়ে যাবে, লাস্ট পেশেন্ট, সে পর্যন্ত মাস্ক আমাদের পরিধান করে যেতে হবে। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অত্যন্ত মূল্যবান বক্তব্য প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী। আজকে আমি তো আগে বললাম আমাদের আজকে অনুষ্ঠান যে কারণে পরিবার পরিকল্পনা বিভাগীয় মাঠ কার্যক্রম পেপারলেস, বিশেষ করে নাটোর, নোয়াখালী এবং ঝিনাইদহ জেলাকে পেপারলেস ঘোষণা করছে। আদালতে তদন্ত প্রতিবেদন দেওয়ার সময় পেছানোর সংখ্যা ছাড়া কোনো অগ্রগতি নেই সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার। প্রতিবেদন দিতে 9 বছরে 78 বার সময় নিলেও ফল শূন্য। এবার র্যাব বলছে ঘটনাস্থল থেকে ডিএনএ পাওয়া অপরিচিত 2 ব্যক্তির পরিচয় নিশ্চিত ও গ্রেপ্তার করা গেলে উন্মোচন হবে রহস্য। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নির্মমভাবে হত্যা করা হয় সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনিকে। এরপর দিনই থানায় মামলা করেন রুনির ভাই। এরপর পুলিশ ও ডিবি হয়ে 19 এপ্রিল তদন্তের দায়িত্ব পায় র্যাব। মামলায় এ পর্যন্ত গ্রেপ্তার 8 জনের মধ্যে তানভীর রহমান ও পলাশ রুদ্র জামিনে, বাকিরা কারাগারে। এ পর্যন্ত 160 জনের সাক্ষ্য নিয়েছে র্যাব, তারপরও উন্মোচন হয়নি রহস্য। 2020 সালের 4 মার্চ আদালতে দেয়া অগ্রগতি প্রতিবেদনে র্যাব জানিয়েছিল র্যাবের হাতে আটক ও সন্দেহভাজন 25 জনের ডিএনএ নমুনা পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্রের ল্যাবে। সে প্রতিবেদন পর্যালোচনা করে মিলেছে অজ্ঞাত 2 ব্যক্তির ডিএনএ। তাদের ছবি পেতে পাঠানো হয়েছে সেখানকার আরেক ল্যাবে। গত বছরের 29 সেপ্টেম্বর সবশেষ তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাতে সাড়া মেলেনি। যে 2 জনের ব্যক্তির কথা আমরা জানতে পেরেছি, তাদেরকে শনাক্ত করাই তদন্তকারী কর্মকর্তার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই মামলাটি অত্যন্ত গুরুত্ব সহকারে র্যাব তদন্ত করছে এবং যথানিয়মে এটির বিষয়ে প্রতিবেদন বিজ্ঞ আদালতের নিকট উপস্থাপন করা হবে। র্যাবের মতো সংস্থার চাঞ্চল্যকর এই মামলা নিয়ে করা তদন্তে আশাহত নিহতের পরিবার। তারা বলছেন এভাবে চলতে থাকলে মামলাটি তদন্তের পর্যায়ে রয়ে যাবে। যে কর্মকাণ্ড সেটা গত 9 বছর আমরা দেখেছি, সেই হিসেবে তো বিচার মানে পাওয়ার কোনো আশা আমরা দেখি না। এইভাবে যদি চলতে থাকে তাহলে তো আসলে বিচার কখনোই পাবো বলে মনে হয় না। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন সুষ্ঠু বিচারের স্বার্থে দ্রুত স্পর্শকাতর এ মামলার অভিযোগপত্র দেয়া জরুরি। 9 বছর হলো যেটা তদন্ত কার্য শেষ হচ্ছে না, এটা একটু প্রশ্ন, জনমনের প্রশ্ন। অতি দ্রুত এই মামলার তদন্ত শেষ করে আদালতে প্রতিবেদন দাখিল করতে হবে। মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পরবর্তী তারিখ 11 মার্চ। তবে কোনো মামলার তদন্ত প্রতিবেদন 9 বছরেও দিতে না পারার নজির কোথাও নেই। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার তদন্তে কালক্ষেপণ না করে জড়িতদের দ্রুত শনাক্ত, গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকেরা। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, সাগর রুনি হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন না দিয়ে বারবার কালক্ষেপণ করে আইনশৃঙ্খলা বাহিনী চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই হত্যার রহস্য উদ্ঘাটন না হওয়ায় সাংবাদিকরা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বলেও জানানো হয়। তারা বলেন, স্বাধীন সাংবাদিকতার পথকে রুদ্ধ করতেই বারবার প্রতিবেদন দাখিলের তারিখ পেছানো হচ্ছে। দীর্ঘ সময় প্রতিবেদন দাখিলে প্রশাসনের ব্যর্থতার কারণে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগেরও দাবি জানান নেতারা। সাগর রুনির হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সাংবাদিকরা। জানি সেটা আসলে অনেক দুরূহ ব্যাপার। আমরা আপনার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা এটা আয়োজন করেন। প্রশাসনকে বলবো যে সাগর সরোয়ার এবং মেহেরুন রুনি হত্যার বিচার দরকার নাই, আমাদেরকে তদন্ত রিপোর্টটা একটু জানান যে কারা হত্যা করেছে। তাদেরকে আপনারা বিচার না করলে আমরা যদি পারি করবো, না হয় আমরা ছেড়ে দেব। আমার কাছে বিরাট এক রহস্য যে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
তারা অনেক অসাধ্য সাধন করেছে, অনেক বড় বড় চাঞ্চল্যকর ঘটনা উদ্ঘাটন করেছে, কিন্তু এইটা কেন পারে না বা পারছে না বা পারতে চায় না, এটা আমার কাছে বিরাট একটা রহস্য। দেশের রেল ক্রসিংগুলো যেন লেভেল ক্রসিং নয়, মৃত্যু ফাঁদ। সারা দেশে মোট লেভেল ক্রসিংয়ের ৮২ ভাগই ঝুঁকিপূর্ণ আর প্রায় অর্ধেক অবৈধ। ২০০৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত এই ১১ বছরে শুধু লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মারা গেছেন ২৬৩ জন। কিছুদিন আগে জয়পুরহাটে লেভেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে বাসের ভয়াবহ সংঘর্ষে মারা যান ১২ জন। এছাড়া বিভিন্ন সময়ে ক্রসিংয়ে ঘটে ছোটখাটো দুর্ঘটনা। এমন অরক্ষিত লেভেল ক্রসিং ছড়িয়ে আছে সারা দেশেই। টঙ্গী মধুমিতা ক্রসিংয়ে দেখা যায় ঝুঁকি নিয়ে পার হচ্ছে গাড়ি ও মানুষ। ক্রসিংটি রেল কর্তৃপক্ষের নয়, সেখানে নেই কোনো সিগন্যালও। এর ঠিক পাশেই আরেকটি অবৈধ লেভেল ক্রসিং, সেখানেও নেই গেট বা গেটম্যান। রেল লাইনের ওপর বসেছে বাজার। ট্রেন আসলে পরে ওই যে বিভিন্ন লোকেরা যে ওষুধ বেচে তারা বলে কি যে ট্রেন আসতেছে তাড়াতাড়ি পারো। এই জায়গাটায় ফাইসা জায়গায় গাড়ি ফাইসা যাতে প্রতি মাস দু একটা তো দুর্ঘটনা ঘটে। কোনো গেটম্যান নাই, লাইনম্যান নাই, তারপর এখানে বহু লোকের যাতায়াত করে, এখানে ডেলি মানে হাজার হাজার গাড়ি আসে যাওয়া করে। এর মধ্যে ধরেন অ্যাক্সিডেন্ট আছে, প্রতি মাসে 2 একটা অ্যাক্সিডেন্ট হয়। এখনও ক্রসিংয়ে সনাতন পদ্ধতিতে যানবাহন নিয়ন্ত্রণ করায় হরহামেশাই ঘটছে দুর্ঘটনা, ফলে প্রাণহানি থামানো যাচ্ছে না। রেলওয়ের তথ্য বলছে মোট ২৫৬১টি লেভেল ক্রসিংয়ের মধ্যে ১১৪৯টি অবৈধ, আবার বৈধ ১৪১২টির মধ্যে ৯৬৪টিতে নেই গেটকিপার। একটা লেভেল ক্রসিংয়ের জন্যই 3 শিফটে কিন্তু লোক দিতে হয়, সেই লোকগুলিকে দিয়ে কাজ আদায় করার জন্য সুপারভিশন থাকতে হয়। সনাতনী এই পদ্ধতিতে পৃথিবী আর নাই। পৃথিবী চলে গেছে হয় আন্ডারগ্রাউন্ড অথবা অ্যাবাভ গ্রাউন্ড। যেখানে যেখানে আপনার ম্যানেজমেন্টের মধ্যে নেই, অনুমোদন দিয়ে আমরা সেগুলো একটা ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসা, যাতে আমরা কোনো ধরনের দুর্ঘটনা আমরা এড়াতে পারি। আমাদের বৈধ যেগুলো আছে এগুলোতে গেটকিপার প্রায় সবগুলোতে আছে, তারপরেও যেটুকু আমাদের ঘাটতি আছে আমরা এগুলো পূরণ করে ফেলব। অবৈধ লেভেল ক্রসিং বানিয়েছে এলজিইডি সহ বেশ কয়েকটি সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থাও, যার মধ্যে ৩৩টির মালিকানা সম্পর্কে কিছুই জানে না রেলওয়ে কর্তৃপক্ষ। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর প্রেস ক্লাবে সমাবেশ করেছে বিএনপি। সকাল 10টা থেকে দুপুর 12:15 পর্যন্ত চলে এ সমাবেশ। এর আগে সকালে ঢাকা মহানগর বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে প্রতিবাদ সমাবেশে যোগ দেন। এতে বক্তব্য দেন মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, রুহুল কবির রিজভী সহ বিএনপির সিনিয়র নেতারা। তারা বলেন, জিয়াউর রহমানের খেতাব বাতিল হলে দেশের আপামর জনসাধারণ রুখে দাঁড়াবে। এছাড়া কারাগারে আটক বিএনপি নেতাকর্মীদের মুক্তিরও দাবি করেন তারা। সংবিধান লঙ্ঘন করেছে, আরে জিয়াউর রহমান সংবিধান লঙ্ঘন করে নাই। সংবিধান লঙ্ঘন হয়েছে 1974-75 সালের 25শে জানুয়ারি। কিসের মাধ্যমে? একদলীয় শাসন ব্যবস্থার মধ্য দিয়ে। স্বাধীনতার ঘোষণা প্রাধান্য পায়, তারপরও সবচেয়ে বেশি প্রধান হলো ওই রিভোল্ট। এই কথাটা বলার সাহস আওয়ামী লীগের নেতৃবৃন্দ কখনো করে নাই। দ্বিতীয় দিনের মতো রাজধানীর বুড়িগঙ্গার তীরে কামালবাগে উচ্ছেদ অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। সকাল 10:30 থেকে শুরু হয় এই অভিযান। কামালবাগের পূর্ব দিকের এলাকা ধরে এই অভিযান চলছে। এই এলাকাটিতে মূলত বিভিন্ন ধরনের ছোট দোকান রয়েছে, এছাড়া কিছু আবাসিক ঘরও রয়েছে। এরই মধ্যে বেশ কিছু স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। তবে সাংসদ হাজী সেলিমের মদিনা ফিলিং স্টেশনে কোনো অভিযান চালানো হচ্ছে না। বিআইডব্লিউটিএ বলছে, আদালতের নিষেধাজ্ঞা থাকায় সেখানে অভিযান চালানো যাচ্ছে না। আজ শেষ দিনের মতো বেলা 4টা পর্যন্ত এই অভিযান চলবে। পৌরসভা নির্বাচনের চতুর্থ ধাপে উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে দিন রাত গণসংযোগ করছেন প্রার্থীরা। যদিও একে অপরের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তাদের। অবশ্য উৎসবের আমেজ রয়েছে ভোটারদের মাঝে। পোস্টারে ছেয়ে গেছে পুরো পৌর শহর। গানে গানে আর চমকপ্রদ স্লোগানে চলছে মাইকিং। সকাল থেকে রাত পর্যন্ত উঠান বৈঠক সহ গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা।
উৎসবের আমেজে ভোটাররাও অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যোগ্য জনপ্রতিনিধি বেছে নিতে চান তারা। যে ব্যক্তি দেশের কাজ করবে, শিক্ষা প্রতিষ্ঠানে বা উন্নয়নমূলক কাজে জনগণের কর্মে যে ব্যক্তি থাকবে তাকেই আমি ভোট দেব। আমরা যাতে নাগরিকরা সবাই স্বাচ্ছন্দ্যে যাতে ভোট দিতে পারি সেই প্রত্যাশাটা আমি নির্বাচন কমিশনের কাছে আমি আহ্বান করি। সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে আশাবাদী সব দলের প্রার্থী। নরসিংদী পৌরসভায়ও এই উন্নয়ন চলমান। আমি আশাবাদী এই উন্নয়নের ধারাবাহিকতাকে অব্যাহত রাখার লক্ষ্যে ভোটাররা এই নরসিংদী পৌরসভায় মেয়র পদে নৌকা প্রার্থীকেই বিজয়ী করবে। মাদক, সন্ত্রাস, সাদাবাজ এইগুলার কিছু প্রভাব আছে। আমি এইগুলার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলব। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একে অপরের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলেছেন মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী। 2-1 দিন আগে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যে রাত্রেবেলা ককটেল ফুটছে মাঝে মধ্যে। আমরা এসব পরিবেশ আশা করি না এবং আমাদের ছেলেপিলে এসবের মধ্যে জড়িত থাকার প্রশ্নই উঠে না। পৌরসভার ভোটের পরিবেশ এখন পর্যন্ত সুষ্ঠু আছে, তবে আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন আমাদের 2টি নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে পরপর 2 দিন প্রতিপক্ষ বোমা হামলা করেছে। শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের সব ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এই কর্মকর্তা। আমরা আমাদের স্ট্র্যাটেজি ফিক্স আপ করেছি। এখানে র্যাব মোতায়েন থাকবে, 3 প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে, প্রতিটি ওয়ার্ডে একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকবেন এবং বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও দায়িত্ব পালন করবেন। আমরা সার্বিকভাবেই একটি সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে চলছি। আগামী 14 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে 4র্থ ধাপের পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হাসান কাদির গনুকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বুধবার রাতে তাকে নোটিশ দেন রিটার্নিং অফিসার। সম্প্রতি হাসান কাদির গনুর সমর্থনে এক শ্রমিক সমাবেশে আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন ভোট দেয়া নিয়ে আপত্তিকর বক্তব্য দেন। পরে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। নোটিশে বলা হয়, ওই সভায় প্রার্থী নিজে উপস্থিত ছিলেন। সভা সমাবেশে এই ধরনের বক্তব্য পৌরসভা নির্বাচনী আচরণ বিধিমালার লঙ্ঘন বলেও জানায় নির্বাচন কমিশন। ওই ভিডিও ক্লিপের বিষয়ে আজকের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলেছে কমিশন। তা না হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। তার উপস্থিতিতে এই জাতীয় বক্তব্য কেন দেওয়া হলো এবং বক্তব্যটা হলো এবং এই ধরনের আয়োজন, ইলেকশনের আয়োজন, বক্তব্যের আয়োজন কেন করলো, এই বিষয়টাই তুলে ধরা হয়েছে। শেরপুরের শ্রীবর্দিতে পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রচারণা কেন্দ্র ও কর্মী সমর্থকদের উপরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ জানিয়েছে, ভোরে পৌর এলাকার জালকাটা রোডে আওয়ামী লীগের মেয়র প্রার্থী লাল মোহাম্মদের অস্থায়ী নির্বাচনী কেন্দ্র ভাঙচুর করে দুর্বৃত্তরা। একই সময়ে শ্রীবর্দির শেখ দি এলাকায়ও নৌকার নির্বাচনী প্রচারণা কেন্দ্রে হামলা হয়। পরে ঘটনাস্থল পরিদর্শনে গেলে অতর্কিত হামলার শিকার হন প্রার্থীর ভাতিজা জেলা ছাত্রলীগের সহসভাপতি জুনায়েদ আনসারী ও ছাত্রলীগ কর্মী মুক্তাদির কাউসার। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেল পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শরীয়তপুরের ডামুডা পৌরসভা নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য নাহিম রাজ্জাকের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। লিখিত অভিযোগে বলা হয়, শরীয়তপুর 3 আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক নির্বাচনের শুরু থেকেই ডামুডা পৌর শহরের বিভিন্ন স্থানে নৌকার প্রার্থী কামাল উদ্দিন আহমেদের পক্ষে প্রচার চালাচ্ছেন। একই সঙ্গে সভা সমাবেশও করছেন তিনি। প্রতিপক্ষের প্রার্থী ও সমর্থকদের উদ্দেশ্যে তিনি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন বলেও অভিযোগ। এরই মধ্যে নাহিম রাজ্জাকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী নাজমুল হক সবুজ এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রেজাউল করিম রাজা। 14 ফেব্রুয়ারি ডামুডা পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ করার কথা রয়েছে। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা থাকছে।
এশিয়ায় অনলাইন কর্মীদের দ্বিতীয় বৃহত্তম কর্মসংস্থানের উৎস বাংলাদেশ, পরের অবস্থান ভারতের, এডিবির প্রতিবেদনের তথ্য। বিশ্বে আবারও বেড়েছে করোনায় মৃত্যু ও সংক্রমণ, একদিনে 14,000 প্রাণহানি, মৃত্যু ছাড়ালো 23,64,000। দেশে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সব প্রস্তুতি শেষ, শিগগিরই খোলা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সেই সঙ্গে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের 6 দিন করে ক্লাস নেওয়া হবে। 2022 সালের পরীক্ষার্থীদের জন্য সিলেবাস কমানো হবে। দেশে করোনার কারণে প্রায় 11 মাস ধরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। 4 ফেব্রুয়ারির মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে প্রস্তুতির নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। এরই মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সব প্রস্তুতি প্রায় শেষ। মন্ত্রণালয় বলছে, শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হবে করোনার টিকা। শিগগিরই খোলা হতে পারে প্রতিষ্ঠানও। পরিকল্পনা অনুযায়ী সপ্তাহে 6 দিন এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাস নেওয়া হবে। অন্যান্য শ্রেণীর ক্লাস হবে একদিন। ওই ছুটি ছাটার দিনগুলো ছাড়া আর সাপ্তাহিক ছুটি একটা দিন ছাড়া বাকি দিনগুলো ক্লাস হবে। দশম এবং দ্বাদশ প্রত্যেকদিনই ক্লাস করবেন, সাপ্তাহিক ছুটি আর ওই ছুটির দিনগুলো ছাড়া। আর অন্যান্য ক্লাসগুলোকে ষষ্ঠ, সপ্তম, অষ্টম এদেরকে হয়তো সপ্তাহে আমরা একদিন করে আনবো। চলতি বছরের এসএসসি পরীক্ষায় কমানো হয়েছে সিলেবাস। কাজ চলছে এইচএসসির সিলেবাস কমানোরও। 2022 সালেও কমছে সিলেবাস। এই বছরও অনেকখানি সময় হয়তো তারা তত ভালোভাবে সুযোগ পাবেন না। প্রয়োজন হলে তাদের সিলেবাসেও কিছুটা পরিবর্তন আসবে। অবশ্যই এই 2021-এর যাদের, তাদের মতো না, হয়তো তাদেরটা কিছুটা কমবে। তো তাদেরকে আমরা একাধিক দিন আনতে পারি কিনা এটা আমরা ভাবছি। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থীদেরও অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা দেয়া হবে। এর পরেই বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেওয়া হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ এশিয়ার অনলাইন কর্মীদের দ্বিতীয় বৃহত্তম কর্মসংস্থানের উৎস, এরপরই ভারতের অবস্থান। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির গতকাল প্রকাশিত এশিয়ান ইকোনমিক ইন্টিগ্রেশন 2021 প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। অনলাইন চাকরির বেশিরভাগই সফটওয়্যার তৈরি ও উন্নয়ন, প্রযুক্তি, সৃজনশীল ও মাল্টিমিডিয়ার কাজ। এডিবির প্রতিবেদনে বলা হয়, 2017 থেকে 2020 সাল পর্যন্ত শুধু সৃজনশীল ও মাল্টিমিডিয়ায় দেশীয় কর্মীদের অংশগ্রহণ বেড়েছে 34%, আর অনলাইন খাতে সার্বিক অংশগ্রহণ বেড়েছে 59%। বিশ্বের অনলাইন কর্মশক্তির 52%ই বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের দখলে। তবে তথ্য সেবায় এই 3 দেশের কর্মীদের অংশগ্রহণ 10%-এরও কম। এদিকে দিন দিন অনলাইনে কর্মসংস্থান বাড়ায় এশিয়াতে সৃজনশীল শিল্পের ব্যাপক সম্ভাবনা দেখছে এশীয় উন্নয়ন ব্যাংক। টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলে আশঙ্কাজনকভাবে কমছে নানা প্রজাতির পশু পাখি। স্থানীয়দের অভিযোগ, প্রাকৃতিক বন ধ্বংসের কারণে খাদ্য সংকটে দিনে দিনে বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণীগুলো। আর বন বিভাগ বলছে, বনের ইকোসিস্টেম নষ্ট হওয়ায় তৈরি হয়েছে এ সংকট। মধুপুরের পাহাড়ি বনাঞ্চলে একসময় অবাধ বিচরণ ছিল বাঘ, ভাল্লুক, হরিণ, বানর, হনুমান সহ নানা প্রজাতির পশু পাখি ও সরীসৃপের। কিন্তু এখন প্রায় বিলুপ্ত এ বনাঞ্চলের বেশিরভাগ প্রাণী। হাতে গোনা যেসব প্রাণী দেখা যায়, খাবার সংকটে সেগুলোও বিলুপ্তির পথে। এজন্য বন বিভাগের অব্যবস্থাপনা ও উদাসীনতাকে দায়ী করছেন দর্শনার্থী ও এলাকাবাসী। কয়েকটা হরিণ আছে, বানর আছে, কিছু বন কুরকা আছে, দেখা যায় না, অনেকে মাইটা ঠেরে হেলায়, মানে বন দই গেছে গা। বানরগুলা খাবার সেরকম পাইতেছে না, বা যারা এই দায়িত্বে আছে উপর মহলে তারা তদারকিটাও তারা ওইভাবে করতেছে না। হরিণ প্রজনন কেন্দ্রের ভিতরেও তেমন গাছ টাছ খাবার নাই, যেগুলা পানির ব্যবস্থা নাই, সব গাছগুলো প্রায় শুকাই গেছে। বনাঞ্চল রক্ষায় প্রতিবছর বিভিন্ন প্রজাতির বিদেশি গাছ রোপণ করায় বনের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। এতে বন্য প্রাণীদের জন্য বসবাস অনিরাপদ হয়ে উঠছে বলে অভিযোগ পরিবেশবিদদের। ইউক্যালিপটাস এবং আকাশমণি এই দুটো গাছই আমাদের পরিবেশের সাথে আসলে সেরকম ভাবে যায় না। কারণ হচ্ছে ইউক্যালিপটাস গাছ এটা বৃদ্ধি খুব ভালো হলেও এটা মাটি থেকে প্রচুর পরিমাণে পানি শোষণ করে।
তবে বন বিভাগের কর্মকর্তারা বলছেন বনের ইকোসিস্টেম নষ্ট হওয়ায় পশু পাখি বিলুপ্ত হচ্ছে, এজন্য ব্যবস্থা নেয়ার কথা বলছেন তারা। বনভূমির ৪৫,০০০ একর আছে, সেই ৪৫,০০০ একর বনভূমি যদি আমরা রিকভার করতে পারতাম তাহলে এই চেইনটা দেখা যেত যে ওই প্রিডেটর স্পিসিসগুলো থাকতো এবং এই যে সমস্ত প্রে স্পিসিস যেগুলো ওরা খায় সেই স্পিসিসগুলো যখন ব্যালেন্স থাকতো তাহলে দেখা যেত সবগুলো এটা চেইনে ভেতর আছে। প্রাকৃতিক বন ও বনের জীববৈচিত্র্য ফিরিয়ে আনতে দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বে করোনায় আবারও বেড়েছে একদিনের সংক্রমণ ও প্রাণহানি। বুধবার 14,000 মানুষের মৃত্যু হয়েছে বিশ্বে। এ নিয়ে মৃতের সংখ্যা 23,64,000 ছাড়ালো। নতুন করে শনাক্ত হয়েছে 4,37,000-এর বেশি। মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে 10,78,00,000 ছাড়িয়েছে। বরাবরের মতো বুধবারও করোনায় সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। 3,400-র বেশি মানুষের মৃত্যুর সাক্ষী হয়েছে দেশটি। এ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রাণহানি 4,83,000-এর বেশি। নতুন 96,800 রোগী নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 2,78,00,000 ছাড়িয়েছে। সংক্রমণের দিক থেকে নিউ ইয়র্ককে ছাড়িয়ে গেছে ক্যালিফোর্নিয়া। রাজ্যে প্রথম শনাক্ত হয়েছে করোনা ভাইরাসের নতুন ধরন। টিকার ঘাটতি দেখা দেয় 5টি টিকা কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত নিয়েছে লস অ্যাঞ্জেলেস কর্তৃপক্ষ। যুক্তরাজ্যে প্রাণ গেছে 1,000-এর বেশি মানুষের। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা 1,14,000 ছাড়িয়েছে। ভারতের ওয়াকার হার্টের সাথে ভ্যাকসিন সরবরাহ চুক্তি বাড়িয়েছে যুক্তরাজ্য। সংক্রমণ বাড়ায় 7 মার্চ পর্যন্ত আংশিক লকডাউনের মেয়াদ বাড়িয়েছে জার্মানি। 14 ফেব্রুয়ারি এই লকডাউনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। বন্ধ থাকবে সব ধরনের হোটেল, রেস্তোরাঁ, বার। ফেব্রুয়ারি পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে নরওয়ে। মেক্সিকোতে বৃহস্পতিবার 1300 জনের মৃত্যু হয়েছে। নতুন করে ভাইরাস পাওয়া গেছে 11,000-এর বেশি মানুষের দেহে। রোববার মেক্সিকোতে পৌঁছাচ্ছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের প্রথম চালান। ব্রাজিলে একদিনে প্রায় 1350 মানুষের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত 61,000-এর বেশি। সংক্রমণ রোধে এবারে রিও কার্নিভাল বাতিল করা হয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে না এলেও বিধিনিষেধ শিথিল করতে শুরু করেছে রাশিয়া। বুধবার থেকে অনেক প্রদেশে চালু হয়েছে নতুন নিয়ম। এতে রাত 11টা পর্যন্ত থিয়েটার, রেস্তোরাঁ খোলা রাখার অনুমতি দেয়া হয়েছে। অনেক এলাকায় খোলা রাখা হবে নৈশ ক্লাব। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা ব্যবহারে অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বুধবার এই অনুমোদন দেয় সংস্থাটির স্ট্র্যাটেজিক অ্যাডভাইজারি গ্রুপ অব এক্সপার্টস অন ইমিউনাইজেশন SAGE। SAGE সভাপতি আলেকজান্ড্রো ক্রাভিওতো জানিয়েছেন, যেসব দেশে করোনার নতুন ধরনের সংক্রমণ বেশি সেসব জায়গায় টিকা ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। এক্ষেত্রে অনুমোদন দিতে কোনো বাধা নেই বলেও জানান তিনি। 65 বছর বয়সেরও বেশি মানুষ এই টিকা নিতে পারবেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেনা অভ্যুত্থানের ঘটনায় মিয়ানমারের সামরিক কর্মকর্তাদের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এই বিষয়ে নির্বাহী আদেশে সই করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের পরপরই মিয়ানমার সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে মঙ্গলবার রাজধানী নেপিদোতে গুলি চালায় পুলিশ। গুলিবিদ্ধ 4 জনের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক। এসব ঘটনার জেরেই বুধবার অভ্যুত্থানে জড়িত সামরিক জেনারেল এবং তাদের পরিবারের ওপর নিষেধাজ্ঞা আরোপের নির্বাহী আদেশে অনুমোদন দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই সাথে তাদের অর্থনৈতিক ও ব্যবসায়িক কর্মকাণ্ড এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। যুক্তরাষ্ট্রে থাকা মিয়ানমার সেনাবাহিনীর $1 বিলিয়ন তহবিলে যেন সামরিক বাহিনী হাত দিতে না পারে তা নিশ্চিত করতে চাই। আমরা মিয়ানমারের ওপর কঠোর রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করব। বিক্ষোভকারীদের ওপর সে দেশের সেনাবাহিনীর দমন নীতির কারণে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ সময় অং সান সুচি সহ বন্দী নেতাদের মুক্তির জোর দাবি জানান জো বাইডেন।
এদিকে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণার পরপরই অং সান সুচির এক ঘনিষ্ঠ সহযোগীকে আটক করেছে সেনাবাহিনী। সুচির দল এনএলডির এক সদস্য এ কথা জানিয়েছেন। নির্বাচন কমিশনের কয়েকজন কর্মকর্তাকে আটক করার কথাও জানান তিনি। ইয়াঙ্গুনের ৬ষ্ঠ দিনের মতো বিক্ষোভ করছেন অভ্যুত্থান বিরোধীরা। এর আগে বুধবার বিক্ষোভে যোগ দেয় প্রায় ৪০ পুলিশ সদস্য। ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে মিয়ানমার সেনাবাহিনী। সে সময় আটক করা হয় দেশটির নেত্রী অং সান সুচি ও প্রেসিডেন্ট সহ অন্য নেতাদের। এরপর থেকেই দেশটিতে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ চলছে। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার হোয়াইট হাউসে বিবৃতিতে তথ্য দেওয়া হয়। ফোনালাপে হংকং ইস্যু, জিনজিয়াং প্রদেশে মানবাধিকার লঙ্ঘন এবং তাইওয়ানের ওপরে নেওয়া পদক্ষেপ নিয়ে আলোচনা করেন দুই নেতা। এছাড়া করোনা মহামারী এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা নিয়েও আলোচনা করেন তারা। গত বছর মার্চে শেষবারের মতো সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলেন শি জিনপিং। তবে পাল্টাপাল্টি অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ নিয়ে পৃথিবীর বৃহত্তম দুই অর্থনীতির দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ক্যাপিটল হিলে গত ৬ জানুয়ারি ট্রাম্প সমর্থকদের হামলা থেকে অল্পের জন্য বেঁচে যান সিনেটর মিট রমনি। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফার অভিশংসন বিচারের দ্বিতীয় দিনের শুনানিতে তথ্য প্রমাণ হিসেবে প্রথমবারের মতো সেই ভিডিও ফুটেজ দেখানো হয়। ফুটেজ দেখা যায় এক পুলিশ কর্মকর্তা মিট রমনিকে হামলাকারীদের হাত থেকে বাঁচাতে দ্রুত উল্টো পথে নিয়ে যান। শুনানিতে ডেমোক্র্যাট আইনজীবী জেমি রাস্কিন অভিযোগ করেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পই হামলাকারীদের ক্যাপিটলে পাঠান। দাঙ্গা বন্ধে অনুরোধ করলেও ট্রাম্প তা কানে তোলেননি বলে অভিযোগ করেন রিপাবলিকান নেতা কেভিন ম্যাকার্থি এবং সিনেটর লিন্ডসি গ্রাহাম। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের জীবনকেও ট্রাম্প ঝুঁকিতে ফেলেন বলে অভিযোগ করেন কংগ্রেসম্যান জোয়াকিন ক্যাস্ট্রো। তাইজুল, সৌম্য, রাহির কল্যাণে ঢাকা টেস্টে দারুণ কামব্যাক বাংলাদেশের। এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ 4 উইকেটে 154 রান। টস জিতে মিরপুরে ব্রাথওয়েট ও ক্যাম্পবেলের ব্যাটে দারুণ শুরু উইন্ডিজের। তাইজুলের আঘাতে টাইগারদের প্রথম স্বস্তি। ভয়ঙ্কর হয়ে ওঠা ক্যাম্পবেলকে 38 রানে ফেরান বাঁহাতি স্পিনার। পরে মজলিকে নিয়ে লড়াই চালিয়ে যান ব্রাথওয়েট, তবে বেশিক্ষণ টেকেননি মজলি। 7 রানে আবু জায়েদ রাহির শিকার হন বাঁহাতি ব্যাটসম্যান। ব্রাথওয়েটকে 47 রান করে থামেন সৌম্যর বলে। 5 করে কাইল মেয়ার্স কাটা পড়েন রাহির বলে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে ঢাকা টেস্টের সবশেষ খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম। জহির, বাংলাদেশ ভালোভাবেই ম্যাচে ফিরেছে, সেক্ষেত্রে দ্রুত 2 উইকেট তুলে নিয়েছে এবং এই মোমেন্টাম কাজে লাগিয়ে উইন্ডিজকে কত রানে আটকানোর সম্ভাবনা দেখছেন আপনি? এই উইকেটে 300-র বেশি যে কোনো রানই আসলে বিপজ্জনক, কারণ প্রথম 3 দিন যা একটু ফেভার পাবে ব্যাটসম্যানরা, এরপর কিন্তু সময়ের সাথে আমরা সকালেও দেখেছি উইকেটে বেশ কিছু ক্র্যাক আছে সুপ্ত অবস্থায়, কিন্তু এই ক্র্যাকগুলো আস্তে আস্তে বড় হবে এবং চতুর্থ এবং পঞ্চম দিনে এই ক্র্যাকগুলো আসলে সামলানো রীতিমতো অসম্ভব হয়ে যায়। এবং এখানে প্রথম ইনিংসে গড় রান 325, 300-র বেশি এক্সিড করলেই কিন্তু সেটা অ্যাডভান্টেজ হিসেবে দেখা হয়। তো সেই হিসেবে বাংলাদেশ একটা বাজে স্টার্ট বলতে হয়। সাদামাটা শুরু, 66 রান উদ্বোধনী জুটিতে ক্যাম্পবেল এবং ব্রাথওয়েট তুলে ফেলেছিলেন। সেখান থেকে আসলে বাংলাদেশ দ্বিতীয় সেশনে যেভাবে কামব্যাক করেছে সেখানে আসলে আবু জায়েদ রাহির কৃতিত্বের কথা অবশ্যই উল্লেখ করা উচিত। যে দুটি উইকেট নিয়েছেন, কাইল মেয়ার্সকে ফিরিয়েছেন। রাহির বোলিংয়ে একটা পরিকল্পনার ছাপ দেখা যাচ্ছিল। আমরা দেখছিলাম যে একটা নির্দিষ্ট লেংথে তিনি বল করছিলেন, আস্তে আস্তে লেংথের পরিমাণ বাড়িয়েছেন এবং কাইল মেয়ার্সকে তিনি ফ্রন্ট ফুটে খেলতে বাধ্য করেছিলেন। একটু শরীর থেকে একটু দূরে, লেংথ একটু দূরে ছিল, লাইন একটু বাইরে ছিল, যেটার সুযোগে শরীর থেকে দূরে বলটা খেলতে গিয়ে কিন্তু মেয়ার্স কিন্তু আউট হয়ে গেছেন। আমরা চট্টগ্রাম টেস্টে এই পরিকল্পনার ছাপটুকু দেখতে পারিনি যেটা রাহি আজকে পারফর্ম করেছেন, এবং রাহির এই পারফরমেন্সে কিন্তু একটা আক্ষেপও জাগছে যে রাহির মতো যদি মুস্তাফিজ যদি একজন সঙ্গী পেতেন নতুন বলে, তাহলে হয়তো বিষয়টা অন্যরকম হতো চট্টগ্রাম টেস্টে। ঢাকায় এখন পর্যন্ত দ্বিতীয় সেশনে রাহি যে কামব্যাকটা করেছেন, পাশাপাশি সৌম্যর গোল্ডেন আর্মে ব্রাথওয়েট ফিরেছেন, এটার একটা ভালো মোমেন্টাম, এবং এই মোমেন্টাম কাজে লাগিয়ে আমরা দেখেছি ওয়েস্ট ইন্ডিজের শুরুতে যে রান রেটে তারা
এগুচ্ছিল, সে অর্থে তারা কিন্তু এখন একটু সতর্ক, উইকেট টিকে থাকার একটা চেষ্টা দেখা যাচ্ছে। সেক্ষেত্রে বোনার চট্টগ্রাম টেস্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। বোনারকে যত দ্রুত ফেরানো যাবে এবং 300-র নিচে যদি ওয়েস্ট ইন্ডিজকে আটকে রাখা যায় তাহলে বলা যেতে পারে যে বাংলাদেশের জন্য এই ঢাকা টেস্টে একটা ভালো সম্ভাবনা থাকবে। আর যদি বোনার যদি চট্টগ্রাম টেস্টের মতো তিনি যদি স্টে করে যান সেক্ষেত্রে কিন্তু পরিস্থিতি পরবর্তীতে নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হয়ে যাবে। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী জহিরুল ইসলাম। আবারও চোটে পড়েছেন নেইমার। ফ্রেঞ্চ কাপে কাঁয়ের বিপক্ষে চোট নিয়ে মাঠ ছাড়েন পিএসজি সুপারস্টার। এতে শঙ্কায় পড়েছে মেসি নেইমার দ্বৈরথ দেখা নিয়ে। পর্যবেক্ষণে আছেন নেইমার, তবে 5 দিনের ব্যবধানে সেরে ওঠা নিয়ে আছে অনিশ্চয়তা। চোটের ভয় নেইমারের জন্য নতুন কিছু নয়। ব্রাজিলিয়ান সুপারস্টারের কান্না আর মাঠ ছেড়ে যাওয়ার দৃশ্য চিরচেনা। বাকি সবার তুলনায় নেইমারের চোট সংখ্যা বেশি। প্রতিপক্ষের ট্যাকেল, মাত্রাতিরিক্ত আবেগ সব মিলিয়ে থাকেন খবরের শিরোনামে। তবে এবারের চোট দুশ্চিন্তায় ফেলেছে পিএসজি ও ফুটবল সমর্থকদের। চলতি মৌসুমে দেখা হয়নি মেসি রোনালদো দ্বৈরথ। করোনা আক্রান্ত হয়ে মাঠের বাইরে ছিলেন রোনালদো। এবার কি তাহলে দুই বন্ধু মেসি নেইমার প্রতিদ্বন্দ্বিতাও মিস হবে? 5 দিনের ব্যবধানে নেইমারের সুস্থ হয়ে ওঠা নিয়ে আছে শঙ্কা। তবুও বুধবার চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এ দলের সেরা অস্ত্রকে পেতে আশাবাদী কোচ। periódico de una revista que no tiene nada que ver con París. নেইমার পর্যবেক্ষণে আছেন। ইনজুরি নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। বার্সার বিপক্ষে সে খেলতে পারবে কিনা জানাতে সময় লাগবে, তবে আশা করছি বার্সেলোনা ম্যাচে ওকে পাওয়া যাবে। মেসি নেইমারের বন্ধুত্ব সম্পর্কে অবগত ফুটবল বিশ্ব। নেইমার চোট থেকে সেরে উঠলে দুই বন্ধুর পুনর্মিলন হতে পারে প্রতিপক্ষ হিসেবে। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে বায়ার্ন মিউনিখ ও মেক্সিকোর ক্লাব টাইগ্রেস। কাতারের এডুকেশন স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 12টায়। কাতারে আরও একটি স্বপ্ন পূরণের মিশনে বায়ার্ন। হ্যান্সি ফ্লিকের অধীনে 6ষ্ঠ শিরোপা জয়ের খোঁজে বাভারিয়ানরা। চোটের কারণে থাকছেন না লিও গোরেৎসকা, জাভি মার্টিনেজ। অন্যদিকে 2020 সালের কনকাকাফ জয়ে সরাসরি কোয়ার্টার ফাইনালে টিকিট পেয়েছিল টাইগ্রেস। এই প্রথম কনকাকাফ অঞ্চল থেকে প্রথম কোনো ক্লাব ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল খেলছে। এই প্রথম মুখোমুখি হচ্ছে দুদল। জয় দিয়ে শিরোপা ধরে রাখতে চায় বায়ার্ন। বগুড়ার গাবতলীতে হয়ে গেল ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা। 2 দিন ব্যাপী এই মেলার প্রধান আকর্ষণ নানা প্রজাতির মাছ। মেলা থেকে বিশাল আকৃতির মাছ কিনে শ্বশুর বাড়িতে বেড়াতে যান জামাইরা। তবে করোনার প্রভাবে এবারে মেলার আভিজাত্য কিছুটা কম বলছেন আয়োজকেরা। প্রায় 250 বছর আগে বগুড়ার গাবতলীর গাড়িদহ নদী ঘেঁষে থাকতেন কয়েকজন সন্ন্যাসী। এর প্রায় 50 বছর পর সেখানে পূজার পাশাপাশি গোড়াপত্তন হয় ঐতিহ্যবাহী এই মেলার। সেই থেকে প্রতি বছর মেলাটি মাঘ মাসের শেষ বুধবারে শুরু হয়। মেয়ে জামাই সহ আত্মীয় স্বজনেরা আসেন এই মেলায়। শিশুদের জন্য ছিল খেলার সামগ্রী ছাড়াও হরেক রকম খাবারের দোকান। এছাড়াও প্রসাধনী সামগ্রীর পাশাপাশি মূল আকর্ষণ বিশাল আকৃতির মাছের সরবরাহ। অনেকে এই মেলাকে জামাই মেলাও বলে। খুব বড় মেলা, মাছের মেলা, বিখ্যাত মেলা। মূলত মেলাটাকে এনজয় করার জন্য আর কিছু কেনাকাটা করবো এখানে, কারণ এটা আমাদের বগুড়ার একটা ঐতিহ্যবাহী মেলা। এত বিশাল আকারের আকৃতির মাছ এখানে, এই মাছ সম্ভবত কিছু জায়গায় জামাইরা কিনে শ্বশুরবাড়ি নিয়ে যায়। করোনার প্রভাব ও পরিবহন ধর্মঘটের কারণে এবার মেলা আশানুরূপ জমেনি বলে মনে করেন আয়োজকেরা। মেলা আসলে যেই জায়গায় হওয়ার কথা ছিল সেই জায়গায় হয়নি। একেই লোকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব, আরেকটা হচ্ছে কি এই যে অসুখ, সরকার পারমিশন দেয় কি দেয় না, এটা অনেক লেটে পারমিশন পাইছে। সরকার থেকে পারমিশন পাইতে অনেক দেরিতে হয়ে গেছে। অতদিনে মানে এই যে আত্মীয় স্বজন যে দাওয়াত দেওয়া, এটা অনেক দেরিতে হয়ে গেছে। আর যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তারা এত শর্ট টাইমে তারা প্রস্তুতি নিতে পারেনি। এবারের মেলায় সর্বোচ্চ 75 কেজি ওজনের বাঘায়ের মাছ উঠেছিল। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। এ ছিল আজকের মতো বিরতিহীন সংবাদ দুপুরে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।